আমাদের রসায়ন তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে এইচএস এর জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে হালকা একটু আলোচনা করব। মূলত এই প্রশ্নগুলো তোমার গ বা ঘ এর জন্য প্রযোজ্য। আমরা ক বা খ এর ক্ষেত্রে সরাসরি বলছি না। ক বা খ এর ক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটি হচ্ছে তোমার বোর্ডে যে ক এবং খ যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি একবার পড়ে নিতে পারো। তোমাদের তৃতীয় অধ্যায় থেকে প্রথম যে টপিকটা তোমাদেরকে বলা হয়েছিল তা ছিল সংকরণ। সংকলনের ক্ষেত্রে মূলত কিছু বেসিক কোশ্চেন আসে, প্লাস কিছু একটু উম, বেশ কনসেপচুয়াল কোশ্চেন আসে। যেমন ধরো তোমার বলতে পারে যে BCl3, NH3 এদের সংকরণ ব্যাখ্যা করো, বা এদের সংকরণটাকে তোমাকে এঁকে দেখাইতে হবে, এমন কিছু একটা প্রশ্ন আসলো। তোমাকে বলতে পারে যে CH4 কি ধরনের সংকরণ আছে, ব্যাখ্যা করো। প্রশ্নটা হতে পারে যে যারা CH4, NH3, H2 এই তিনটা খুব ভালোভাবে পড়ছো তারা জানো যে এরা তিনজনই তোমার হচ্ছে sp3 সংকরিত, কিন্তু এদের বন্ধন কোণ কিন্তু ভিন্ন হয়। তো এই বন্ধন কোণ কেন ভিন্ন হয়, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম দুটো প্রশ্ন হচ্ছে তোমার খুব বেসিক প্রশ্ন, যে PCl3 তে কি ধরনের সংকরণ থাকে ব্যাখ্যা করো। আর তৃতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমার যে তুলনামূলক আলোচনা করা। এছাড়াও তোমরা CH3, CH3 অথবা CH2 ডাবল বন্ড CH2, CH ট্রিপল বন্ড CH, এই তিনটার মধ্যে কি কি সংকরণ থাকে, সেই সংকরণগুলো বন্ধন কোণ কত বা আঁকতে হয় কিভাবে সেটা একটু দেখে নেওয়া উচিত। যদি প্রথম পত্রে তোমাদের কারো বই না থেকে থাকে তাহলে তোমরা দ্বিতীয় পত্রে হাজারি স্যারের বইয়ে জৈব যৌগের চ্যাপ্টারটা শুরুর দিকে পাবা। এটা কিন্তু সংকরণের আলোচ্য বিষয়। এগুলো ছিল তোমার হচ্ছে খুবই মানে বেসিক কিছু কোশ্চেন। এখন একটু কনসেপচুয়াল কোশ্চেনের ক্ষেত্রে, যেমন ধরো আমরা যেগুলো কোশ্চেন খুব বেশি দেখি না বা একটু কম দেখি, যেমন H2O আর H2S, এদের মধ্যে বন্ধন কোণের তারতম্য কেন দেখা যায়, অথবা NH3, PH3 এদের মধ্যে বন্ধন কোণের তারতম্য কেন দেখা যায়। এছাড়াও তোমার হচ্ছে NCl3, NF3 এদের মধ্যে কেন বন্ধন কোণের তারতম্য দেখা যায়। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা দ্বিতীয় টপিকে বলেছিলাম ফাজানের নীতি। তো ফাজানের নীতি যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা জানো যে এখানে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের যখন প্রশ্নগুলো আসবে তোমরা চেষ্টা করবা যে তিনটি বিষয়কেই যতটা পারা যায় ব্যাখ্যা করতে, ব্যাখ্যা করে প্রশ্নটার উত্তর দেওয়ার। আর যদি কারোর সমস্যা মনে হয় যে তিনটি বিষয় তুমি ক্লিয়ারলি বোঝো না, তাহলে আমরা সাজেস্ট করবো যে তুমি আকারের বিষয়টা খুব ভালোভাবে বোঝে নাও। আকারের বিষয়টাতে তুমি যেন এটাকে ব্যাখ্যা করতে পারো। তো এখানে যেমন ধরো আমাদের একটা প্রশ্ন আসলো যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড কার গলনাঙ্ক বেশি। কারণ কার গলনাঙ্ক বেশি, এখানে আমি ফাজানের নীতি কেন আনবো, তার রিজন হচ্ছে তোমার যে আমার ফাজানের নীতি ব্যাখ্যা করে যে আয়নিক যৌগটা কতটা সমযোজী প্রকৃতির। যে আয়নিক যৌগটা যত বেশি সমযোজী প্রকৃতির তার বন্ধনটা তত দুর্বল। আর আয়নিক যৌগ যদি খুব ভালো আয়নিক প্রকৃতির হয় তাহলে তোমার তার বন্ধনটা দৃঢ় হয়। তো এদের মধ্যে যাদের তোমার হচ্ছে এদের মধ্যে যার হচ্ছে আহ আয়নিক বন্ধনটা বেশি বা প্রকৃতিটা বেশি এবং সমযোজী প্রকৃতিটা কম, তারই মূলত গলনাঙ্কটা বেশি হবে। অথবা প্রশ্ন করতে পারে যে এদের মধ্যে কোনটিতে আয়নিক বৈশিষ্ট্যটা বেশি। এটা কিন্তু তোমাকে ফাজানের নীতি দিয়েই ব্যাখ্যা করতে হবে। এছাড়া প্রশ্ন হতে পারে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড
কোনটার বিয়োজন মাত্রা বেশি, অথবা কোনটা সহজে বিয়োজিত হতে পারবে। এই ক্ষেত্রেও কিন্তু তোমার ফাজানের নীতি আসবে। কারণ তোমার যৌগটা যদি আয়নিক প্রকৃতির হয় তাহলে কিন্তু পানিতে সে সহজেই দ্রবীভূত হতে পারবে আয়ন আকারে। কিন্তু তার মধ্যে যদি সমযোজী বৈশিষ্ট্যটা বেশি থাকে তাহলে কিন্তু সে সহজে তোমার হচ্ছে দ্রবীভূত হতে পারবে না। তো এই কারণে এই প্রশ্নগুলোতে তোমার হচ্ছে ফাজানের নীতিটাকে নিয়ে আলোচনা করা হয়। তো তুমি এই ধরনের বেশ কিছু প্রশ্ন পাবা। আমাদের এর পরের টপিক আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলের ক্ষেত্রে আমাদের যে প্রশ্নগুলো আসে সচরাচর, তা জানার জন্য তোমাকে প্রথমে মনে রাখতে হবে অবস্থান্তর মৌলের সংজ্ঞা। অবস্থান্তর মৌল হচ্ছে, যদি তুমি সংজ্ঞাটাকে বই থেকে পড়ো তাহলে তুমি দেখবা যে যে সকল মৌলের সুস্থিত আয়ন অবস্থায় দ্বি উপশক্তি স্তরে 1 থেকে 9টি ইলেকট্রন থাকে। তো এই কথাটার মানে কি? তোমাকে যদি বলা হয় যে কপার, এটাকে অবস্থান্তর, তো অনেকে কি করো, অনেকে এটাকে ইলেকট্রন বিন্যাস করে দেখো যে 3D 10 আছে আর 4s1। তখন এটাকে দেখে তোমার মনে হয় যে এটা তো 3D 10 আছে, 1 থেকে 9টা থাকার কথা, তার মানে এটা অবস্থান্তর না, এমন তুমি হচ্ছে ভেবে নাও। তো মূলত তুমি দেখো সংজ্ঞাটাকে যদি ভালো করে খেয়াল করো, যে কোনো একটা মৌলের সুস্থিত আয়ন, তার মানে মৌলটার কথা না কিন্তু এখানে সুস্থিত আয়ন। আর কপারের সুস্থিত আয়ন হচ্ছে কপার 2+। কপার 2+-এ ইলেকট্রন থাকে কয়টি? 27টি। তাহলে তুমি বলতে পারো যে এটার যখন তুমি ইলেকট্রন বিন্যাস করবা তখন তুমি শেষে গিয়ে দেখবা যে 3D 9, মানে 1 থেকে 9টি ইলেকট্রন আছে, বা সংজ্ঞাটাকে সে বর্ণনা করতে পারছে বা সংজ্ঞাটাকে সে ভেরিফাই করছে। তাহলে আমি বলতে পারি যে কপার একটা অবস্থান্তর মৌল। আমাদের যেহেতু তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো সেগুলো মূলত তোমার বক্স আকারে আসে, তো সেগুলো বক্স আকারে আসলে আমাদের এখানে A B C অথবা M N এমন কিছু প্রতীক ইউজ করা হয়। সেখান থেকে আমাদেরকে বের করে নিতে হয় যে আমার এ কি, বি কি, সি কি। তো এটা বের করার পরে আমাকে জিজ্ঞেস করতে পারে যে এ মৌলটি একটি অবস্থান্তর মৌল, ব্যাখ্যা করো। তখন তোমাকে এটা ব্যাখ্যা করতে হবে। তোমাকে বলতে পারে যে A2B3 এটা একটা যৌগ, ধরে নাও যে এটা একটা অবস্থান্তর মৌল দ্বারা গঠিত যৌগ। তো এই যৌগের কি কি বলতে পারে জিজ্ঞেস করতে পারে, যে এই যৌগটি একটি মানে বর্ণ প্রদর্শন করে এই যৌগটি। তো সেই ক্ষেত্রে তোমাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে দুটি ওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করতে হবে। একটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড, এটা তোমরা বইয়ে পেয়ে যাবে যে ক্রিস্টাল ফিল্ড কি জিনিস। আর দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে ডিজেনারেট এবং নন ডিজেনারেট অবস্থা। ঠিক আছে? তো ডিজেনারেট এবং নন ডিজেনারেট অবস্থা সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। কারণ তোমাকে যখন বর্ণ প্রদর্শন করে কিনা, প্রভাবন ধর্ম আছে কিনা, বা চুম্বক ধর্ম প্রদর্শন করে, এই প্রশ্নগুলো করবে, তখন তোমাকে ডিজেনারেট আর নন ডিজেনারেট অবস্থা একে নিতে হবে। ডি উপশক্তি স্তরের একে নিয়ে বলতে হবে যে যেহেতু এটি হয় সেহেতু ইলেকট্রন অবস্থান্তরিত হয় এবং এই কারণেই তারা অবস্থান্তর মৌল, এবং এই কারণেই তারা বর্ণ প্রদর্শন করবে অথবা প্রভাবন ধর্ম প্রদর্শন করবে। আমাদের চতুর্থ যে জিনিসটা দেয়া ছিল সেটি হচ্ছে পর্যায়ভিত্তিক কিছু ধর্ম, যেমন ধরো আয়নিকণ বিভব। তো আয়নিকণ বিভবটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আয়নিকণ বিভবে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে নাইট্রোজেন আর অক্সিজেন কার আয়নিকণ বিভব বেশি, অথবা কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আয়নিকণ বিভবের ক্রম অনুযায়ী সাজাও, অথবা ফসফরাস এবং নাইট্রোজেন কার আয়নিকণ বিভব বেশি। তো এখানে অবশ্যই মনে রাখবা যে আয়নিকণ বিভবের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বাম থেকে ডানে গেলেই বাড়ে বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে সত্য না। এখানে ইলেকট্রন বিন্যাসের একটা বড় ভূমিকা আছে। তো এখানে ইলেকট্রন বিন্যাস করে তোমাকে বিষয়টাকে ব্যাখ্যা করতে হবে। ইলেকট্রন আসক্তি এবং তোমার হচ্ছে আয়নিকণ বিভব থেকে যখনই প্রশ্ন আসবে তখনই মনে রাখবা যে এই প্রশ্নগুলোর ব্যাখ্যা করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই এর সংজ্ঞাটা দিয়ে নিতে হবে। তো সংজ্ঞাটা যদি মুখস্থ না থেকে থাকে তাহলে মুখস্থ করে নাও। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে একটা প্রশ্নই শুধুমাত্র পড়তে পারো, সেটা হচ্ছে ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে কার আয়নিকণ, কার ইলেকট্রন আসক্তি বেশি, কার কম।
এই প্রশ্নটাই এ যাবৎকালে যতবার বোর্ডে প্রশ্ন আসছে, ইলেকট্রন আসক্তি থেকে এই প্রশ্নটাই আসছে। তো এই হচ্ছে তোমার তৃতীয় অধ্যায়ের আমাদের যে জিনিসগুলা একদমই না পড়লেই নয়, যে জিনিসগুলো পড়া একদম উচিত। মানে তুমি যদি আহ মোটামুটি ভালো একটা পরীক্ষা দিতে চাও, বা সবচেয়ে কমন প্রশ্নগুলো এখান থেকে আসে। তো আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম, সেই প্রশ্নগুলায় যদি স্পেসিফিক কোনো অসুবিধা থাকে, বা তোমার যদি কোনো কনসেপ্টে ল্যাকিংস থাকে, এবং তোমার যদি মনে হয় যে পরীক্ষার আগে তোমার একবার বুঝে নেওয়া উচিত, তাহলে তোমরা আমার কমেন্ট সেকশনে জানাতে পারো।